সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আসলে আমরা এখন একটা কঠিন সময় পার করছি। শুধু আমাদের বাংলাদেশই নয়, সারা বিশ্বই এখন একটা চরম সময় পার করছে। কোভিড-19 এর প্রকোপে সারা বিশ্বব্যাপী যে মহামারী চলছে, তার প্রভাব আমাদের জীবনের সর্বস্তরে প্রভাব বিস্তার করছে এবং দারুণভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তো এই যে আমরা এখন দেখা যাচ্ছে যে অন্যান্য সকল সেক্টরের সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় এর এফেক্ট মারাত্মকভাবে দেখা দিচ্ছে। যে দীর্ঘ 3 মাস যাবৎ আমরা কোনো প্রকার পাঠ দান করতে পারছি না, যার ফলে আমাদের শিক্ষার্থীরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন, যাতে আমরা অনলাইনে ক্লাস নিই। তো তারই অংশ হিসেবে সরাইল সরকারি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড এসবের নির্দেশনায় ক্লাস গ্রহণের জন্য যে তাগিদ আছে, আমরা তারই অংশ হিসেবে সরাইল সরকারি কলেজ থেকেও অনলাইনে ক্লাস গ্রহণ করছি। ইতোমধ্যে অনেক শিক্ষক ক্লাস নিয়েছেন। তো আমিও আজকে তোমাদেরকে একটা ক্লাস নেব। আমার ক্লাসটা হবে তোমাদের বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পৌরনীতি ও সুশাসন, গুড সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স এর 7ম অধ্যায় থেকে আমরা আজকে একটি ক্লাস গ্রহণ করব। তো এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন, সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। ইতিমধ্যে পৌরনীতি এবং সুশাসন সম্পর্কিত আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী তোমাদের ক্লাস দিয়েছেন। আজকে আমি তোমাদেরকে 7ম অধ্যায় থেকে সরকারের কাঠামো এবং অঙ্গসমূহ, স্ট্রাকচার অফ গভর্নমেন্ট অ্যান্ড অর্গানস অফ গভর্নমেন্ট, এই সম্পর্কিত আমরা আলোচনায় আসব। তো আশা করছি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা শুনবে। এবং অনলাইন ক্লাসের একটা ইতিবাচক দিক হলো এই যে এটা ইচ্ছে করলে বারে বারে শোনা যায়, বারে বারে দেখা যায়। তো এতে করে যেমন সরাসরি ক্লাসে এই ক্লাস আর কখনো ফিরে আসে না, কিন্তু এই ক্লাসটা ধরে রাখা যায় এবং এই ক্লাসটা যখন ইচ্ছে কোনো একটা যদি বাদু পড়ে তাহলে দেখা যায় আবার রিপিট করা যায়। তো এটা একটা সুবিধা। তো যাই হোক, সকলকে এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই অধ্যায় পাঠে সরকার কি এটা জানতে পারব। তারপর সরকারের গঠন কাঠামো বা শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানতে পারব। সরকারের গঠন কাঠামো যেমন প্রত্যেকটি সরকারের, পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটি দেশেরই একটা সরকার আছে এবং কতগুলো ফাংশনের ভিত্তিতে সরকারগুলোর কিছু কাজ আছে। এই কাজগুলোর ভিত্তিতে সরকারটাকে কয়েক ভাগে ভাগ করা হয়, বিশেষ করে 3 ভাগে। যেমন আইন প্রণয়ন সংক্রান্ত কাজের সাথে যে বিভাগটা জড়িত, এটাকে বলা হয় আইন বিভাগ। ল মেকিং প্রসেস, এটা একটা সরকারের গুরুত্বপূর্ণ কাজ এবং এটার উপর ভিত্তি করে সরকারের যে বিভাগ, এটা হচ্ছে আইন বিভাগ।
তারপর লগুলো এর ইমপ্লিমেন্টেশনের দরকার হয়, আইন বাস্তবায়ন। এই আইন বাস্তবায়নের জন্য কাজ করে থাকে শাসন বিভাগ। আর আইন যদি কেউ ব্রেক করে, আইন যদি অমান্য করে, তাহলে তার একটা বিচারকরণ প্রক্রিয়া আছে। সেই বিচারকরণের জন্য সরকারের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে বিচার বিভাগ। তো এই যে সরকারের কাজের ভিত্তিতে একটা সরকারের ফাংশনকে ভাগ করা হয়, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই সংগঠনগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, এর শ্রেণী বিভাগটা সম্পর্কে জানতে পারবো। তারপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এই যে তিনটা বিভাগ, এই তিনটা বিভাগের প্রত্যেকটি বিভাগের পৃথক পৃথক কাজ আছে, এবং এই পৃথক পৃথক কাজের উপর অন্য কোনো বিভাগ যাতে ইন্টারফেয়ার না করে, অন্য কোনো বিভাগ যাতে হস্তক্ষেপ না করে, যার যার কাজগুলি স্বাধীনভাবে যদি করতে পারে, তখন এটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ করার পর যদি কোনো বিভাগ স্বেচ্ছাচারী হয়ে ওঠে, যে আমার উপর আর কোনো নিয়ন্ত্রক নেই, আমার কাজে আর কোনো বাধা দানকারী নেই, আমি যাচ্ছে তা করব, এরকম যদি হয়ে যায়, তাহলে আবার বিপজ্জনক। সেই জন্যে এখানে কাজ করে চেকস অ্যান্ড ব্যালেন্সেস। এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ যেমন থাকবে, আবার ক্ষমতার ভারসাম্য থাকবে। অর্থাৎ এক বিভাগ কর্তৃক আরেক বিভাগ যখন একে অপরকে নিয়ন্ত্রণ করে, তখন এইটাকে বলা হয় চেকস অ্যান্ড ব্যালেন্সেস। তো এই ক্ষেত্রে আমরা এই অধ্যায় পাঠে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি এবং এর ভারসাম্য নীতি কি, এ সম্পর্কেও আমরা ধারণা লাভ করতে পারব। তারপর রাষ্ট্র এবং সরকার, এই সম্পর্কিত যে কতগুলো তত্ত্বগত জ্ঞান আছে, এই তত্ত্বগত জ্ঞানগুলো আমরা রপ্ত করতে পারব। তো এবারে আমরা আসবো সরকার কি। প্রত্যেকটি রাষ্ট্রের একটা সরকার আছে। সরকার মানে হলো একটা রাষ্ট্রের পরিচালক সংস্থা, এমন একটা সংস্থা যার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী উদ্দেশ্য পরিচালিত হয়ে থাকে। বলা হয়ে থাকে যে গভর্নমেন্ট ইজ দ্য পলিটিক্যাল অর্গানাইজেশন থ্রু হুইচ দ্য কালেকটিভ উইল অফ দি পিপল ইজ ফর্মুলেটেড, এক্সপ্রেসড অ্যান্ড এক্সিকিউটেড। সরকার হচ্ছে এমন একটি সংস্থা যার মাধ্যমে জনগণের সমবেত যে ইচ্ছা, এই সমবেত ইচ্ছাটা গঠিত হয়, প্রকাশিত হয় এবং বাস্তবায়িত হয়। তাহলে সরকারের মাধ্যমে একটা রাষ্ট্রের উদ্দেশ্য, কার্যাবলী এটা প্রকাশিত হয়, এটা গঠন করা হয় এবং এর বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়। সরকার আবার দু অর্থে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে বলা হয়ে থাকে যে সরকারের যে তিনটি বিভাগ আছে, এই তিনটি বিভাগের যে টপ টু বটম, উপরস্থ কর্মকর্তা থেকে নিচ পর্যন্ত কিংবা নিচ থেকে উপর পর্যন্ত যত মন্ত্রী থেকে সচিব থেকে শুরু করে অধস্তন কর্মচারী পর্যন্ত সকলকেই বুঝিয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটি বিভাগের তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটি বিভাগের যত কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের সমষ্টিকে মূলত সরকার বলা হয়ে থাকে। এটা ন্যারো সেন্সে বা সংকীর্ণ অর্থে এটা এইভাবে ব্যবহৃত হয়ে থাকে। আর দ্বিতীয়ত ব্যাপক অর্থে। ব্যাপক অর্থ বলতে আমরা জানি যে আধুনিক যুগে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। তো গণতান্ত্রিক রাষ্ট্রে বলা হয়ে থাকে যে জনগণই ক্ষমতার উৎস। তো জনগণ ক্ষমতার উৎস এই ক্ষেত্রে দেখা যায় যে যাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ব্যবহৃত হয়ে থাকে, সার্বভৌম ক্ষমতা পরিচালিত হয়ে থাকে,
মূলত তাদের সকলেই সরকারের ধারণার সাথে সম্পৃক্ত। তো এই অর্থে রাষ্ট্রের প্রতিটি নাগরিক সরকার, প্রত্যেক সকল নাগরিককে মিলেই মূলত এখানে সরকার বলা হয়ে থাকে। এই জন্য এটা বৃহত্তর অর্থে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক যেহেতু জনগণ, সেই জন্য গোটা জনগণই মূলত সরকার। এটা বৃহত্তর অর্থে এভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা এবারে কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা আলোচনা শেষে আমরা কনক্লুশনে আসবো যে সরকার ব্যবস্থাটা কি। প্রফেসর গার্নার উনি বলছেন যে গভর্নমেন্ট ইজ দ্য এজেন্সি অর মেশিনারি থ্রু হুইচ কমন পলিসিস আর ডিটারমিন্ড অ্যান্ড বাই হুইচ কমন অ্যাফেয়ার্স আর রেগুলেটেড অ্যান্ড কমন ইন্টারেস্ট প্রমোটেড। গভর্নমেন্ট ইজ দ্য এজেন্সি অফ মেশিনারি, এটা হচ্ছে এমন একটি সংস্থা বা যন্ত্র, থ্রু হুইচ কমন পলিসিস আর ডিটারমিন্ড, যার মাধ্যমে সাধারণ নীতিমালা নির্ধারিত, অ্যান্ড হুইচ কমন অ্যাফেয়ার্স আর রেগুলেটেড, এবং সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত হয়, অ্যান্ড কমন ইন্টারেস্ট প্রমোটেড, এবং সাধারণ স্বার্থগুলো সাধিত হয়, মানে অর্জিত হয় বা বাস্তবায়ন হয়। তো প্রফেসর উইলোবি ইনি বলছেন the organization or machinery through which the state formulates or executes its will is termed as government. প্রফেসর উইলোবির মতে the organization or machinery, উনিও এটাকে সংস্থা বা যন্ত্র বলেছেন, through which the state formulates, যার মাধ্যমে রাষ্ট্র গঠন করে কি, or executes অথবা বাস্তবায়ন করে its will, এর যে উদ্দেশ্য বা ইচ্ছা, is termed as government, আর এটাকেই বলা হয় মূলত সরকার। প্রফেসর আর জে গ্যাটেল উনিও একই কথা বলছেন যে গভর্নমেন্ট ইজ দ্য অর্গানাইজেশন অর দ্য মেশিনারি অফ দ্য স্টেট। ইনিও সংগঠন বা একটি যন্ত্র হিসেবে সরকারকে আখ্যায়িত করেছেন। তাহলে তাদের এই সংজ্ঞাসমূহ যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে সরকার হচ্ছে এমন একটি সংস্থা বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা, অনিচ্ছা, বিধিনিষেধ, কার্যাবলী এগুলো প্রকাশিত হয়, গঠিত হয় এবং বাস্তবায়িত হয়। তাহলে সরকার হচ্ছে এমন একটা সংস্থা যার মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য, কার্যাবলী, নীতিমালা গঠিত হয়ে থাকে, প্রকাশিত হয়ে থাকে এবং বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। এবার আসছি আমরা সরকার কাঠামো। আসলে সরকার, রাষ্ট্র মূলত একটি বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। রাষ্ট্র আমরা এমনিতেই একত্রিত ভাবে রাষ্ট্রকে আমরা দেখতে পারি না, হয়তো সামান্য কিছু ভূখণ্ড, চোখের দৃষ্টিতে যেটুকু আছে একটা ভূখণ্ড দেখি আর কিছু জনগণ দেখি, কিন্তু একত্রে রাষ্ট্রকে উপস্থাপনের মতো একটা কংক্রিট রূপে আমরা দেখি না। আমরা দেখি এই রাষ্ট্রীয় সীমার ভিতর কারা কাজ করছে তাদেরকে দেখি, তাদের কার্যাবলী দেখি। তো এই অর্থে রাষ্ট্র মূলত একটি বিমূর্ত ধারণা এবং রাষ্ট্র মূর্ত রূপ লাভ করে সরকারের মাধ্যমে। পাশাপাশি সরকারের মাধ্যমে রাষ্ট্রের যত কার্যাবলী আছে তা বাস্তবায়িত হয়ে থাকে। সুতরাং রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারকে ঘিরেই মূলত আবর্তিত হয় এবং এই যে রাষ্ট্র,
আধুনিক রাষ্ট্রের কার্যাবলী হচ্ছে বহুমুখী। এই কার্যাবলীগুলো সম্পাদন করার জন্য সরকারকে বেশ কিছু ভাগে বিভক্ত করা হয়। এই বিভক্ত করার ফাংশনের ভিত্তিতে যে সমস্ত ভাগগুলো বিভক্ত করা হয়, তাদের যেমন তাদের গঠন প্রক্রিয়া কি, এক্সিকিউটিভ বডিটা কেমন হবে, তারপর তাদের ফাংশনটা কি, তাদের উদ্দেশ্য কি, তাদের বৈশিষ্ট্য কি, এগুলোর ভিত্তিতেই মূলত এই সরকারের যে বিভিন্ন অঙ্গ, সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর যে আঙ্গিক, এই আঙ্গিকগুলোকে মূলত আমরা রাষ্ট্রের সরকারের কাঠামো হিসেবে ধরে নেব। তাহলে এই সরকারের যে বিভিন্ন অঙ্গের রূপ বা কাঠামো, এই কাঠামোগুলোকেই মূলত আমরা বুঝবো যে সরকারের গঠন, অর্থাৎ সরকারের এসব রূপ, শ্রেণীবিভাগ এবং সরকারের অঙ্গসমূহের গঠন, প্রকৃতি, ক্ষমতা, কার্যপদ্ধতি, এই সবই হচ্ছে মূলত রাষ্ট্রীয় কাঠামো। এবারে আসবো আমরা সরকারের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট। সরকার মূলত একটি পলিটিক্যাল ইনস্টিটিউশন বা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রে রাষ্ট্রে পার্থক্য নির্ণীত হয় সরকার কোন ধরনের প্রকৃতি বা সরকারের রূপটা কি। রাষ্ট্রের পার্থক্য করা যায় না, কারণ সব রাষ্ট্রের গঠন কাঠামো এক, কিন্তু সরকারের রূপ এক না। সরকার বিভিন্ন রকমের রূপের হয়ে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে এক ধরনের, স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে এক ধরনের, আবার গণতান্ত্রিক রাষ্ট্রেও এরকম ফের আছে অনেক প্রকার। তো সেই জন্য বিভিন্ন রকমের সরকার আছে। সেই জন্য সরকারের ক্লাসিফিকেশনটা কি, এই সম্পর্কে আইডিয়া খুবই প্রয়োজন। তো প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সরকারের শ্রেণী বিভাজন করেছে। এক্ষেত্রে একটু বলে নেওয়া ভালো যে অ্যানসিয়েন্ট পলিটিক্যাল থিঙ্কার্স যারা, প্রাচীন যারা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তাদের অনেকেই রাষ্ট্র এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য করেন, যার ফলে এখানে কিছুটা জটিলতা রয়েছে। তো কিন্তু আধুনিক লেখকরা এটা মানতে নারাজ যে রাষ্ট্র পৃথক সত্তা, সরকার হচ্ছে মূলত রাষ্ট্রের একটা উপাদান। রাষ্ট্র গঠনের যে 4টি উপাদান রয়েছে, সেই 4টি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে সরকার। তবে যে কোনো একটা উপাদানের অনুপস্থিতিতে রাষ্ট্র গঠিত হতে পারে না। তো আমরা দেখি যে সব ধরনের রাষ্ট্রেরই 4টা উপাদান, যেমন জনগণ, একটা জনগোষ্ঠী রাষ্ট্র গঠনের জন্য অত্যাবশ্যক। জনগোষ্ঠী ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। পাশাপাশি লাগে একটা টেরিটরি বা ভূখণ্ড। এই জনগোষ্ঠীটা বসবাসের জন্য সুনির্দিষ্ট একটা ভূখণ্ড লাগবে। এই সুনির্দিষ্ট ভূখণ্ড অবশ্য সীমা কম হতে পারে, বেশিও হতে পারে, এটা সমস্যা না, কিন্তু একটা ভূখণ্ড লাগবে। তারপর লাগবে একটা সরকার, যা এই রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলী, উদ্দেশ্য সাধনের জন্য কাজ করবে সার্বক্ষণিকভাবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেটা আছে এটা বজায় রেখে তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করবে। এরপর রয়েছে সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের এটাও একটি অন্যতম উপাদান, যেটা ছাড়া আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পেতে পারে না। কারণ সার্বভৌমত্বটা হচ্ছে এক তো দেশের অভ্যন্তরে যে সরকারটা সার্বভৌম ক্ষমতাটা এক্সারসাইজ করবে, দেশের অভ্যন্তরে সে হবে সুপ্রিম। তারপর এক্সটার্নালি ইট ইজ ফ্রি ফ্রম আদার্স কন্ট্রোল। এটা অভ্যন্তরীণভাবে দেশের ল অ্যান্ড অর্ডার সমূহ বাস্তবায়নের জন্য সম্পূর্ণরূপে স্বাধীন এবং সার্বভৌমভাবে কাজ করবে। আর আন্তর্জাতিকভাবে তার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অন্য যে কোনো দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে
তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে মূলত সার্বভৌমত্ব। তো এই যে রাষ্ট্র এবং সরকার, আমরা এখন বুঝতে পারছি যে রাষ্ট্র মূলত একটি পূর্ণাঙ্গ সত্তা আর সরকার হচ্ছে একটা এর অঙ্গ সংগঠন। মার্কিন লেখক উইলুবের মতে মূলত দেয়ার ক্যান বি নো ক্লাসিফিকেশন অফ স্টেটস, রাষ্ট্রের কোনো ক্লাসিফিকেশন হয় না। স্টেটস ক্যান বি ক্লাসিফাইড অনলি অন দ্য বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেশন, কেবল প্রশাসনের ভিত্তিতে, সরকারের কর্মকাণ্ডের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে এটা ক্লাসিফাইড করতে পারি। দেখা যায় যে ক্লাসিফিকেশন অফ দি গভর্নমেন্ট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দি স্টেটস, মূলত সরকারের ক্লাসিফিকেশনই রাষ্ট্রের ক্লাসিফিকেশন। তার মানে এই না যে সরকারি রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র চরিত্রটা কি, কোন ধরনের সরকার এখানে কাজ করছে, এটা কোন প্রকৃতির সরকার, কোন শ্রেণীভিত্তিক সরকার, এটার উপর নির্ভর করে রাষ্ট্র চরিত্রটা কি। তো সেই জন্য রাষ্ট্র মূলত রাষ্ট্রের যে উদ্দেশ্য, এটা সরকারের মাধ্যমেই এটা বাস্তবায়িত এবং প্রকাশিত হয়ে থাকে। অধ্যাপক লিকক গিলক্রিস্ট তারাও মূলত রাষ্ট্রের ক্লাসিফিকেশন না, সরকারের ক্লাসিফিকেশনের উপরে মূলত গুরুত্ব দিয়েছেন। তো আমরা এই সরকারের ধ্রুপদী ক্লাসিফিকেশনটা কি এটা একটু জেনে নেব, কারণ ভিত্তি ছাড়া কোনো কিছুই হয় না। এই সরকার আজকে বর্তমানে যে যুগ নতুন না, সরকার আসছে সেই প্রাচীন কাল থেকে। যুগে যুগে রাষ্ট্র ছিল এবং রাষ্ট্রের সরকারও ছিল। তো এই সরকারগুলো কখন কি অবস্থায় ছিল আমরা একটু দেখে নেব। এখানে দেখা যায় যে হেরোডোটাস, উনি একজন প্রাচীন ঐতিহাসিক। তিনি সরকারকে তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে অলিগার্কি, প্রথমত হচ্ছে মোনার্কি বা রাজতন্ত্র। আসলে আগে প্রায় সকল রাষ্ট্রেই মূলত রাজতন্ত্রে প্রচলিত ছিল। পরবর্তীতে আস্তে আস্তে হয়তো এই অবস্থার পরিবর্তন হয়েছে। তারপর আসছে অলিগার্কি বা ধনিকতন্ত্র। বিশেষ করে যারা বিত্তবান তারাই রাষ্ট্রীয় ক্ষমতাটা ব্যবহার করত। তো যার ফলে এটাকে বলা হয় প্রাচীন যুগ থেকে অলিগার্কি। তারপর আসছে ডেমোক্রেসি বা গণতন্ত্র। তো ডেমোক্রেসিটা আধুনিক যুগে আমরা ডেমোক্রেসিকে যে অর্থে ব্যবহৃত করি, তখন ওই রকম এটা এতটা পপুলারও ছিল না, এতটা পরিশীলিতও ছিল না। তো যাই হোক, আমরা প্রাচীন যুগে হেরোডোটাসের কাছ থেকে তিন ধরনের সরকার ব্যবস্থা পাই। একটা হচ্ছে রাজতন্ত্র বা মোনার্কি, দ্বিতীয়ত ধনিকতন্ত্র বা অলিগার্কি, তৃতীয়ত গণতন্ত্র বা ডেমোক্রেসি। এই তিনটি শ্রেণীতে বিভক্ত করেন হেরোডোটাস। তারপর আমরা আসব মূলত সক্রেটিস, যিনি রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র দর্শনের আমরা জনক বলতে পারি। রাষ্ট্র দর্শনের জনক এমনি অফিসিয়ালি বলা হয় প্লেটোকে, তার গুরুয়ের সক্রেটিস। তো সক্রেটিস মূলত কোনো কিছু লিখে যাননি, তাকে পরিচিত করে তুলেছেন তার শিষ্য প্লেটো এবং জেনু। তো প্লেটোর মাধ্যমে তিনি সমধিক পরিচিত এবং বিকশিত। তো সক্রেটিস সরকার সম্পর্কে যে আইডিয়া দিয়েছেন, এটাই আরেকটু পরিশীলিত করে এই আইডিয়াটা বিধিবদ্ধ বা লিপিবদ্ধ করেছেন মহামতি প্লেটো। আমরা এবারে আলোচনা করব মহামতি প্লেটোর সরকারের শ্রেণী বিভাগ। প্লেটো তার বিখ্যাত দ্য রিপাবলিক গ্রন্থে সরকারের শ্রেণী বিভাগ করেছেন
প্রথমত দুটি দিক থেকে। একটা হচ্ছে এর শুদ্ধ রূপ, আর একটা হচ্ছে বিকৃত রূপ। পিওর গভর্নমেন্ট অ্যান্ড পারভার্টেড গভর্নমেন্ট। আবার শুদ্ধ রূপে বা পিওর গভর্নমেন্টের তিনটা রূপ, আবার বিকৃত রূপেরও তিনটা রূপ। আমরা এখানে নিম্নে যে ছক আছে এই ছকের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করব। প্লেটো প্রথমত দু ধরনের সরকারের কথা বলেছেন, একটা হচ্ছে বিশুদ্ধ সরকার, পিওর গভর্নমেন্ট, আর একটা হচ্ছে বিকৃত সরকার বা পারভার্টেড গভর্নমেন্ট। আবার বিশুদ্ধ সরকারের তিনটা রূপ, বিকৃত সরকারের তিনটা রূপ। বিশুদ্ধ সরকারের যে প্রথম রূপটা সেটা হচ্ছে মোনার্কি বা রাজতন্ত্র। তো এটারই আবার বিকৃত রূপ, অর্থাৎ মোনার্কি যখন যথাযথভাবে কাজ করে, জনগণের স্বার্থে কাজ করে, জনকল্যাণে কাজ করে, তখন এটা হচ্ছে মোনার্কি। আর এটাই যখন বিকৃত রূপ ধারণ করে, স্বেচ্ছাতন্ত্র বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করে, তখন এটাকে বলা হয় টিরেনি বা স্বৈরতন্ত্র। আবার এখানে যখন কি বলে পিওর গভর্নমেন্ট বা বিশুদ্ধ সরকার, যখন এটা কিছু সংখ্যক লোকে এটা শাসন করে এবং এটাকে বলা হয়, এবং এটা ভালো উদ্দেশ্যে জনকল্যাণে তারা শাসন করে, তখন এটাকে বলা হয় অভিজাততন্ত্র বা অ্যারিস্টোক্রেসি। ঠিক এটাই যখন নিজস্ব স্বার্থে কাজ করে, জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করে, তখন এটাকে বলা হয় ধনিকতন্ত্র বা গোষ্ঠীতন্ত্র, এবং ইংরেজিতে বলে এটাকে অলিগার্কি। আবার এটা যখন সাধারণ জনগণের মধ্যে ক্ষমতাটা ছড়িয়ে যায় এবং তারাই শাসন কার্যে লিপ্ত হয়, তখন এটাকে বলা হয় মডারেট ডেমোক্রেসি। এখানে জনগণের শাসনটা পরিচালিত হয় এবং জনস্বার্থে। ঠিক এটাই যখন জনগণের স্বার্থ ঠিক, এখানে একটু আছে যে জনগণ ঠিক আছে কিন্তু এই জনগণের উদ্দেশ্য হলো না, কিংবা এখানে এক ধরনের ললেসনেস আছে, এখানে কেউটি একটা আছে, এবং এটা আসলে এটাকে বলা হয় মবক্রেসি। মবক্রেসি আসলে নো গভর্নমেন্ট, এবং এখানে সরকারটা হচ্ছে ইনস্টেবল। তো এই অবস্থায় এখানে কোন প্রকার আইন শৃঙ্খলার বালাই নেই, যখন যে যেভাবে ইচ্ছা সেভাবেই চলছে, চালাচ্ছে। এটা হচ্ছে মবক্রেসি বা জনতাতন্ত্র। এই হলো প্লেটোর সরকারের শ্রেণী বিভাগ। এবারে আসছি আমরা মূলত আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে অ্যারিস্টটল থেকে শুরু করার কথা। তো যেহেতু এটা বিএসএস, পাসপোর্টস, অনার্স এদের সাথে রিলেটেড, এই জন্য একটু বিস্তৃত আলোচনায় আমরা এসেছি। তো মূলত একাদশ শ্রেণীর জন্য অ্যারিস্টটলের শ্রেণী বিভাগটাই যথেষ্ট। তো অ্যারিস্টটল ইনি তার যে সরকারের শ্রেণী বিভাগ করেছেন, প্রধানত উনি মূলত দুটি নীতির ভিত্তিতে, টু প্রিন্সিপলস এর ভিত্তিতে তিনি সরকারটাকে শ্রেণী বিভাগ করেছেন। একটা হচ্ছে সংখ্যা নীতি, দ্য নাম্বার অফ পার্সনস হু এক্সারসাইজ সুপ্রিম পাওয়ার। সার্বভৌম ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতাটা কার মাধ্যমে কিভাবে এটা চর্চা করা হবে, যে কতজন মানুষ, কত সংখ্যক শাসক এই ক্ষমতাটা এক্সারসাইজ করছে, সুপ্রিম পাওয়ারটা এক্সারসাইজ করছে, এর উপর ভিত্তি করে ইনি যে নীতিটা দিয়েছেন এটি হচ্ছে সংখ্যা নীতি। আর প্লেটোর মতো তিনি ওই যে ভালো উদ্দেশ্য নাকি খারাপ উদ্দেশ্য, উদ্দেশ্যের ভিত্তিতে সরকারটাকে আবার তিনি দুভাগে ভাগ করেছেন। সেটা হচ্ছে একটা হচ্ছে ন্যাচারাল গভর্নমেন্ট, আর একটা হচ্ছে পারভার্টেড গভর্নমেন্ট। ন্যাচারাল গভর্নমেন্টটা হচ্ছে যদি
আইন শৃঙ্খলা সবকিছু ঠিকঠাক রেখে, জনস্বার্থ ঠিক রেখে যদি স্বাভাবিক গতিতে কাজ করে যায়, এটাকে বলা হয় ন্যাচারাল গভর্নমেন্ট। আর যদি এর ছন্দ পতন ঘটে, তাহলে এটাকে আমরা বলবো বিকৃত সরকার। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। আমরা ছকের মাধ্যমে অ্যারিস্টটলের ক্লাসিফিকেশনটা আমরা দেখে নিতে পারি। এটা হলো যে প্রথমত তিনি শাসকের সংখ্যার উপর গুরুত্ব দিয়েছেন। কতজন শাসক রাষ্ট্র শাসন করছেন, সরকারটা পরিচালনা করছেন, এটা ইম্পর্টেন্ট। এবং এটাকে তিনি ভাগ করেছেন এভাবে যে রুল বাই ওয়ান, একজনের শাসন; রুল বাই ফিউ, কয়েকজনের শাসন; রুল বাই মেনি বা বহুজনের শাসন। তারপর উদ্দেশ্যের ভিত্তিতে দুভাগে ভাগ করেছেন সরকারকে। সেটা হলো একটা হচ্ছে ন্যাচারাল, আর একটা হচ্ছে পারভার্টেড। একটা স্বাভাবিক আর একটা বিকৃত। স্বাভাবিক যে সরকারটা, এটা জনকল্যাণে ব্যক্তি স্বার্থ চরিতার্থ না করে জনগণের স্বার্থ রক্ষার্থে যে সরকার কাজ করে, এটা হচ্ছে মূলত ন্যাচারাল গভর্নমেন্ট। আর যদি ব্যক্তি স্বার্থে বা শাসকদের গোষ্ঠী স্বার্থে, নিজেদের স্বার্থে শাসন ক্ষমতাটা প্রয়োগ করে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা, রাষ্ট্রের যে সর্বোচ্চ ক্ষমতা, এটা চর্চা করে, তাহলে এটাকে বলবো আমরা অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল যে এটা হচ্ছে পারভার্টেড গভর্নমেন্ট বা বিকৃত সরকার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন যখন শাসন করেন এবং এটা যখন গণমুখী শাসন ব্যবস্থা হয়, তখন এটাকে উনি বলছেন মোনার্কি বা রাজতন্ত্র। রাজতন্ত্র আমরা সবাই জানি যে এমন একটা যা বংশানুক্রমিক ভাবে, অর্থাৎ রাজার সন্তান আবার রাজা হয় বা রানী হয়, এই প্রক্রিয়া এটা চলে। এইটাই যখন আবার জনস্বার্থে এই তাদের ক্ষমতাটা ব্যবহৃত না হয়ে যখন এটা ব্যক্তি স্বার্থে বা ওই রাজার স্বার্থে, রাজার পরিবার পরিজন তাদের স্বার্থে পরিচালিত হয় এবং যাচ্ছে তা করে, আইনের কোনো বালাই থাকে না, তখন এটাকে বলা হয় টিরেনি বা স্বৈরতন্ত্র বা স্বেচ্ছাতন্ত্র। ঠিক এই শাসন ক্ষমতা যখন রাষ্ট্রের সুপ্রিম পাওয়ার যখন কয়েকজনের হাতে থাকে, কয়েকজন যখন শাসন করে এবং এটা গণকল্যাণে শাসন করে, এটা গণমুখী শাসন, জনস্বার্থে শাসন করা হয়ে থাকে, তখন এটাকে বলা হয় রুল বাই ফিউ বা কয়েকজনের শাসন। এবং এটার ভালো রূপটাকে, ওই যে যেটা গণস্বার্থে হয়ে থাকে, এটাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্র। এই অভিজাততন্ত্রই আবার যদি উদ্দেশ্য খারাপ হয়, পারফরমেন্স খারাপ হয়, নিজেদের স্বার্থে পরিচালিত হয়, তখন এটাকে বলা হয় অলিগার্কি বা ধনিকতন্ত্র। তো এরপরে আসছে যে বহুজনের শাসন, রুল বাই মেনি। এই বহুজনের শাসন বলতে তো মনে অনেকটা রাষ্ট্রের সকল জনগণই বলা যায়। তো এই বহুজনের শাসন যখন ভালো উদ্দেশ্যে পরিচালিত হয়, বহুজনের শাসনের যে ক্ষমতা যাদের হাতে থাকে, যে সুপ্রিম পাওয়ারটা, এটা যখন জনস্বার্থে ব্যবহৃত হয়, তখন এটাকে অ্যারিস্টটল বলছেন পলিটি। আর এটা যখন জনস্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করে, আইন শৃঙ্খলার কোনো বালাই থাকে না, তখন এটাকে বলেছেন তিনি ডেমোক্রেসি। যেটা আধুনিক যুগে আমরা ডেমোক্রেসি বলি। আধুনিক যুগে আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা, কিন্তু আমরা দেখি আজ থেকে 2500 বছর পূর্বে অ্যারিস্টটল এটাকে বিকৃত সরকার বলেছেন। অর্থাৎ প্রায়োগিক দিক থেকে গণতন্ত্র তখন ওই রকম পর্যায়ে ছিল না। তো এক সময়ের যা ভালো, সময়ের ব্যবধানে যে আবার এটা খারাপ হয়, আবার খারাপ জিনিসটা ভালো হয়, এটাই তো প্রমাণ যে গণতন্ত্রকে আজকে আমরা সবচেয়ে পপুলার শাসন ব্যবস্থা মনে করি, সবচেয়ে সুযোগ সুবিধার দিক থেকে। এবং এটাকে যেমন ম্যাকাইভো বলছেন এটাকে ওয়ে অফ লাইফ। তো এই অবস্থায় গণতন্ত্র যেখানে এখন সবচেয়ে সুন্দরতম এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা, সেটা অ্যারিস্টটলের যুগে এটাকে
খারাপ শাসন ব্যবস্থা, বিকৃত শাসন ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই হলো এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ। এবারে আমরা এরিস্টটলের শ্রেণী বিভাগের কিছু সমালোচনা করব, যেটা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা করেছেন। তো দেখা যাচ্ছে যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে, অনেকের দৃষ্টিতে ওনার এই শ্রেণী বিভাগ সিভিয়ারলি ক্রিটিসাইজড হয়েছে। উনি অনেকেই খুবই সমালোচনা করেছেন এই জন্যে যে তাদের যুক্তি হলো যে এটা বিজ্ঞান ভিত্তিক নয়, এটা আনসাইন্টিফিক। অনেকেই বলছেন যে এটা বিজ্ঞান ভিত্তিক নয়, কারণ ইনি গুণগত দিকের প্রতি গুরুত্ব না দিয়ে সংখ্যাগত দিকের উপর গুরুত্ব দিয়েছেন। কতজন শাসন করলো না করলো এটার উপর গুরুত্ব দিতে গিয়ে দেখা গেল যে এটা বিজ্ঞান ভিত্তিক নয়। তবে তিনি কিন্তু গুণগত দিকটাও আসলে ভুলেননি। সমালোচনার খাতিরে হয়তো অনেকে সমালোচনা করেছেন, উনি গুণগত দিকটাও কিন্তু আলোচনা করেছেন। এবং অ্যারিস্টটল যেহেতু প্লেটোর শিষ্য ছিলেন, প্লেটো সবসময় রাষ্ট্রকে একটা নৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছেন। তো যদিও প্লেটো হচ্ছে রাষ্ট্র দর্শনের জনক, দার্শনিক দিকগুলো, ইচ্ছা অনিচ্ছার দিকগুলো এখানে প্রাধান্য পেত, কিন্তু অ্যারিস্টটল আমরা জানি যে জন্মগতভাবেই তিনি ছিলেন একজন চিকিৎসকের সন্তান এবং তিনি সবসময় বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে তিনি সিদ্ধান্তে আসতেন। তো যার ফলে অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। তো সেই জন্য তিনি অনেকটা আবেগ এবং কি বলেন উদ্দেশ্যবাদ এগুলোকে অনেকটা পরিহার করে এই ক্লাসিফিকেশন করেছেন। তারপরেও তার মূল কথা হলো যে রাষ্ট্র একটি ইথিক্যাল ইনস্টিটিউশন। তো সেই জন্য তিনি যে বলা হয়েছে যে সংখ্যাগত দিকের প্রতি গুরুত্ব দিয়েছেন, এটা সর্বাংশে সত্য নয়। এটা এর যে একটা চেতনাগত একটা স্পিরিচুয়াল দিক আছে, ইথিক্যাল দিক আছে, এটাও তিনি মূলত উপেক্ষা করেন। তো যাই হোক, এই জন্য বার্জেস বলছেন কি যে অ্যারিস্টটলস ক্লাসিফিকেশন ইজ স্পিরিচুয়াল রাদার দেন নিউমেরিক্যাল। সংখ্যাগত দিকের চেয়ে চেতনাগত দিকটা ওনার ইয়েতে মূলত প্রাধান্য পেয়েছে। তারপর তার বিরুদ্ধে যে আরেকটা সমালোচনা আছে সেটা হলো তিনি সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য করেন। যদিও আমরা জানি যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে সরকার এবং রাষ্ট্র একটা পৃথক সত্তা এবং মূলত রাষ্ট্রের একটা উপাদান হলো সরকার। তো রাষ্ট্রের যে 4টা উপাদান আছে, 4টা উপাদানের একটি অন্যতম উপাদান হচ্ছে সরকার, এবং রাষ্ট্রের কার্যাবলী মূলত সাধিত হয় সরকারের মাধ্যমে। সরকারকে যদি আমরা আমরা যদি একটা রাষ্ট্রকে ট্রেনের সাথে তুলনা করি তাহলে এর ইঞ্জিনটা বলতে পারি সরকার, আর গোটা বডিটা হচ্ছে রাষ্ট্র। তো রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য না করার অনেক কারণ আছে, যে তখন ওইভাবে বিষয়গুলো ওইভাবে শার্প হয়নি, ওইভাবে বিষয়গুলো বিচ্ছিন্ন করার মতো অবস্থা ছিল না। তখন এরকম ধরা হতো যে রাষ্ট্র মানে সরকার, সরকার মানে রাষ্ট্র, এবং এটা অভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হতো। তারপরেও যেহেতু উনি সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য করেননি, এটা আসলে একটি সমালোচনার বিষয়। এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এটা মানতে নারাজ যে সরকার এবং রাষ্ট্র যেহেতু এক নয়, সেহেতু রাষ্ট্র এবং সরকারকে একই প্রকৃতির বলাটা ঠিক হয়নি। তারপর তার আরেকটা যে সমালোচনা আছে সেটা হচ্ছে গণতন্ত্রকে তিনি বিকৃত শাসন ব্যবস্থা বলেছেন। তৎকালীন সময়ে গণতন্ত্রের এরকম চরিত্রটাই ছিল, এবং উনি যা করেছেন তৎকালীন সমাজের আলোকেই করেছেন। আজকে আমরা যে গণতন্ত্রকে স্বাভাবিক শাসন ব্যবস্থা মনে করি, সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা মনে করি, সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা মনে করি, কিন্তু তৎকালীন সময়ে এটার বিপরীতে ছিল পলিটি। পলিটিটা বর্তমান গণতন্ত্র যেটা উপস্থাপন করে ওইটা ছিল তৎকালীন পলিটির মধ্যে। তো সেই জন্য সময়ের ব্যবধানে পলিটি বিলুপ হয়েছে, আর গণতন্ত্র এখানে স্থান করে দিয়েছে। গণতন্ত্রকে তিনি রুল অফ ক্রাউড বলেছেন, অর্থাৎ এখানে জনগণের স্বেচ্ছাতন্ত্র,
এখানে আইনের কোনো ইয়ে ছিল না, প্রাধান্য ছিল না। তারপর যে জনতাই ক্ষমতায় গিয়েছে, সুপ্রিম পাওয়ার যারা এক্সারসাইজ করেছে তারা নিজেদের স্বার্থে করেছে। এই জন্য তিনি গণতন্ত্রকে এখানে বিকৃত শাসন ব্যবস্থা হিসেবে করেছেন। এটা তার সময়ের আলোকে ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ের আলোকে হয়তো ঠিক নেই। তো যাই হোক, এরপর আছে যে মিশ্র সরকারের ধারণা অনুপস্থিত। উনি সবকিছুই সরল ক্লাসিফিকেশনটা করেছেন। একটা সরকারের মধ্যে যে মিশ্র ধারণা থাকে এটা তখন অনুপস্থিত ছিল। যেমন ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যে একদিকে মোনার্কি আছে এবং এটা মূলত কনস্টিটিউশনাল মোনার্কি বা সাংবিধানিক রাজতন্ত্র। তাহলে রাজতন্ত্রকে যে সংবিধানের আওতায় আনা যায়, এবং শুধু সাংবিধানিক রাজতন্ত্রের পাশাপাশি এখানে গণতন্ত্র আছে, এখানে সভরেন পার্লামেন্ট আছে, পার্লামেন্টের সুপ্রিমেসি আছে, পার্লামেন্টের আধিপত্য আছে, পার্লামেন্টের একচ্ছত্র ক্ষমতা আছে, যেটা গণতন্ত্রের মাধ্যমে চর্চা করা হয়ে থাকে। তারপর আছে এখানে ইউনিটারি স্টেট এর ধারণা, অ্যারিস্টটলের ধারণায় পাওয়া যায় না। এটা পরবর্তীতে ধাপে ধাপে অনেক পরে এগুলো ধারণা আসছে। তো যাই হোক, অ্যারিস্টটল প্রত্যেকটি শাসন ব্যবস্থা সরল শ্রেণীকরণ করেছেন। এর মধ্যে যে সমন্বয়ের একটা ব্যাপার আছে, এই সমন্বয়গুলো তার মধ্যে নাই। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, এটা একদিকে যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার, আবার প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা। তো এরকম সমন্বয়ের কোন উদ্যোগ আমরা অ্যারিস্টটলের মধ্যে দেখছি না। তারপর পরবর্তী সমালোচনা হচ্ছে যে পলিটি ও অভিজাততন্ত্রের মধ্যে পার্থক্য বর্তমানে সম্ভব নয়। পলিটি হচ্ছে জনতাতন্ত্র, জনগণের শাসন ব্যবস্থা, আর অভিজাততন্ত্র হচ্ছে কতিপয় লোকের শাসন ব্যবস্থা। কতিপয় লোক যখন এটা জনস্বার্থে পরিচালনা করে তখন এটা অভিজাততন্ত্র, আর পলিটি হচ্ছে জনগণের শাসন যখন জনগণের স্বার্থে পরিচালিত হয়, এটা পলিটি। কিন্তু আমরা দেখি যে আধুনিক গণতন্ত্রেও অ্যাকচুয়ালি শাসন করে কতিপয় লোক। এমনি জনগণের নামে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে আমরা দেখছি, কিন্তু জনগণ কখন ক্ষমতাবান? জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা দেখি জনগণ শুধুমাত্র অনলি ইন দ্য ইলেকশন ডে, আমরা শুধুমাত্র নির্বাচনের দিনই কেবল জনগণকে ক্ষমতাবান দেখি, তাও যদি সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকে। এই অবস্থায় কিন্তু শাসন ক্ষমতাটা, রাষ্ট্রের যে সর্বোচ্চ ক্ষমতা, এই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা যে মন্ত্রী পরিষদ সহ বা পার্লামেন্ট সদস্য যারা, তাদের মাধ্যমে এটা চর্চিত হয়। তাহলে এখানে কতিপয় তন্ত্র এখানে আছে। এখানে এই জন্য বলা হয়ে থাকে যে পলিটিতে যেমন জনগণের যে ক্ষমতাটা এটা কিছু সংখ্যক লোকের থাকে, অর্থাৎ গণতন্ত্রের জনগণের ক্ষমতাটা যেমন কিছু সংখ্যক লোকের কাছে থাকে, অভিজাততন্ত্র কিছু সংখ্যক লোকের কাছে থাকে। যেমন মার্ক্সবাদে বলা হয়ে থাকে যে সরকারটাকে বলা হয়ে থাকে কি, যে অ্যান এক্সিকিউটিভ কমিটি অফ এক্সপ্লয়টার্স, যে শোষকের একটা কার্যনির্বাহী কমিটি, এভাবে বলা হয়ে থাকে। অর্থাৎ কতিপয় লোকজনই মূলত রাষ্ট্রটা পরিচালনা করে থাকে, যদিও জনগণের নামই করা হয়ে থাকে, জনগণই সকল ক্ষমতার উৎস বলা হয়ে থাকে, কিন্তু জবাবদিহিতাটা যদি সঠিকভাবে না হয় তাহলে এখানে কতিপয় তন্ত্র, পলিটি এবং অভিজাততন্ত্র যেটা, এটার মধ্যে পার্থক্য করাটা খুব একটা সহজ ব্যাপার না। এটা আসলে একই রকমের মনে হয়। তার পরবর্তী সমালোচনা হচ্ছে তার এই ক্লাসিফিকেশনটা হচ্ছে নগর রাষ্ট্র কেন্দ্রিক, সিটি স্টেট কেন্দ্রিক। অ্যারিস্টটলের যুগে মূলত সব রাষ্ট্রগুলোই ছিল সিটি স্টেট বা নগর রাষ্ট্র। বড় রাষ্ট্রের অস্তিত্ব খুব একটা পাওয়া যায় না। তো সেই জন্য রাষ্ট্রগুলো যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র ছিল, সেই ক্ষুদ্র রাষ্ট্রের চিন্তাগুলো মাথায় ছিল। এই একে কেন্দ্রিক করে মূলত সরকারের ক্লাসিফিকেশনটা তিনি করেছেন। তো যার ফলে তার এই যে সরকারের যে ক্লাসিফিকেশনটা, সেটা নগর রাষ্ট্রের বাইরে তিনি এগুলো চিন্তা করতে পারেননি। সেই জন্য অধ্যাপক সিলি ও লিকক তারা বলছেন যে অ্যারিস্টটল কুড নট কনসিভ দ্য মডার্ন কান্ট্রি স্টেট, বরং এটা স্মল স্টেটগুলোর
চিন্তা নিয়ে এবং আধুনিক যে বড় রাষ্ট্র, আধুনিক যে আয়তনের বিশাল রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোর চিন্তা তাদের মাথায় তখন কাজ করেনি। তো সেই জন্য মূলত অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন ছোট ছোট রাষ্ট্রের ধারণাকে সামনে নিয়ে মূলত সম্পন্ন হয়েছে। তারপর তিনি ক্লাসিফিকেশনে বলেছেন যে মোনার্কিকে তিনি উৎকৃষ্ট ধরনের শাসন ব্যবস্থা বলেছেন, উৎকৃষ্ট ধরনের সরকার বলেছেন। মোনার্কি এক সময় উৎকৃষ্ট ছিল যদি তখন এটা গণকল্যাণে হয়ে থাকে, কিন্তু আধুনিক যুগে এই মোনার্কি অনেকটাই অচল। আধুনিক যুগে কেউ রাজতন্ত্রকে পছন্দ করে না। বর্তমান যুগে মূলত গণতন্ত্রের জয় জয়কার চলছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকেই অধিকতর গ্রহণযোগ্য, অধিকতর জনস্বার্থ রক্ষাকারী, অধিকতর জনগণের ক্ষমতাকে নিশ্চিত করে, এটাই। কিন্তু এই ধারণা, গণতন্ত্রের যে ধারণা, ওইটা ওইভাবে তার মধ্যে ছিল না। তিনি মূলত রাজতন্ত্রকেই অধিকতর গ্রহণযোগ্য এবং উৎকৃষ্ট শাসন ব্যবস্থা বলেছেন। তো যাই হোক, অ্যারিস্টটল এই যে ক্লাসিফিকেশন করেছে ধ্রুপদী ক্লাসিফিকেশন হিসেবে বা ভিত্তি ক্লাসিফিকেশন হিসেবে আমরা বলতে পারি যে তার যতই সমালোচনা থাকুক, আর এই শ্রেণীকরণের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে বিশেষ করে একটা অন্যতম স্থান রয়েছে। কারণ তিনি সরকারের শ্রেণীবিভাগটা বলা যায় যে ১.৫ শতাধিকের অধিক সংবিধান সংরক্ষণ করে তিনি মূলত এই ক্লাসিফিকেশন করেছিলেন এবং বিজ্ঞানসম্মতভাবে। তো যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তাঁর ক্লাসিফিকেশনটাই একটা ফান্ডামেন্টাল ক্লাসিফিকেশন হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের চর্চা হয়ে আসছে। এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ মূলত এর বিভিন্ন দিক ইয়ে করে আলোচনা, কি বলে, রাষ্ট্রের শ্রেণীবিভাগ করেছেন। আমরা পরবর্তীতে আধুনিক আধুনিক সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করব এবং আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই এই প্রতিকূল পরিস্থিতিতে ভালো থেকো, সুস্থ থেকো। আমরা দোয়া করি সকলেই যেন ভালো থাকতে পারো, আমাদের জন্য দোয়া করো। এবং এই পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই একটু মনোযোগ সহকারে স্যারগণ যে ক্লাসগুলো নিয়েছেন তা দেখবে এবং প্রয়োজনে এটা যখন অনলাইনে দিব তখন যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে লিখে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সকলের উপর শান্তি বর্ষিত হোক।